নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প তখন তোমার 21 বছর বোধ হয়, কলমে দেবিকা সাহা। এই শোন, এত রাতে না ফুচকা খাওয়াটার আমাদের নিয়মিত রুটিন ছিল, তাই আর কথা না বাড়িয়ে চল। আর ছেলে মানুষই আবার কি করে, ফুচকা খেলে মন ভালো থাকে, বুঝলি তো। আমার সাথে মিষ্টি আর অংশু এসছে, ওই ঘরে মণি ওদেরকে নিয়ে বসে খেলছে। ওরা বরং আরও কিছুক্ষণ মনির কাছেই থাকুক, ততক্ষণে আমরা একটু ঘুরে আসি। কথাটা বলেই ঋদ্ধির হাতটা ধরে সামনের দিকে এগিয়ে গেল তিন্নি। স্ট্রিট লাইটের আলোতে ঋদ্ধির মুখটা জ্বলজ্বল করছে। ফুচকার দোকানের সামনে ঋদ্ধি আর তিন্নি দাঁড়িয়ে। দাদা দুটো এক্সট্রা দেবেন প্লিজ, উইথ চাটনি। তিন্নির এরকম একটা আবদার শুনে ওর দিকে একটু চোখ পাকিয়েই তাকালো ঋদ্ধি। আরে এরকম করে তাকানোর কিছু হয়নি, আমি ওটা তোর জন্যই বলেছি। আমি জানি চাটনি ফুচকাটা তোর কতটা ফেভারিট। তিন্নির কথাটা শুনে এবার একটু হেসে ফেলল ঋদ্ধি। হয়েছে হয়েছে, চল এবার অন্তত ফুচকাটা খাওয়া শুরু করি, পাগল মেয়ে একটা। তিন্নির দিকে তাকিয়ে হেসে হেসে কথাগুলো বলে সামনের দিকে তাকিয়ে ফুচকা খাওয়ায় মনোনিবেশ করলো ঋদ্ধি। তোর মুখের এই হাসিটা বজায় রাখার দায়িত্ব আবার আমিই নিলাম ঋদ্ধি। তোর মুখের এই হাসিটাকে আমি আর হারিয়ে যেতে দেবো না। এতদিন তো আমার কাছে ছিলিস না, এখন আমার কাছে আছিস, আর তিন্নি তার বেস্ট ফ্রেন্ডকে হ্যাপি রাখবে, এটাই আমার প্রমিস তোর কাছে। জানিস তো তিনি আজ অনেক দিন পর এভাবে কম্পিটিশন দিয়ে ফুচকা খেল। বাবারে বাবা, একেবারে 20টা ফুচকা, ভাবা যায়। ঋদ্ধির বলা কথাটা শুনে একটু হাসলো তিনি। বাহ ঋদ্ধি, এমন করে বলছিস যেন 20টা ফুচকা এর আগে কখনো একেবারে খাসনি। আগে তো 50-এর ঘর পেরিয়ে যেত মাঝে মধ্যে। আগের কথা বাদ দে, এখনকার সঙ্গে আগেকার দিনগুলোর কোনো মিল নেই রে। কেন রে, মিল নেই কেন? আলবাত মিল আছে। শোন, আগে তোর 2টো হাত 2টো পা ছিল, আর এখন তাইও আছে, বুঝলি। এরকম একটা যুক্তি শুনে এক ঝলক হাসি রেখা ফুটে উঠল ঋদ্ধির মুখে। তিনি পারেও বটে, কী যুক্তি? আচ্ছা শোন না ঋদ্ধি, আজ একটু আমার সঙ্গে যাবি রে আমার বাড়িতে? দেখ না, বাচ্চা দুটোকে নিয়ে এসেছি। আসার সময় না হয় ও ছিল আমার সঙ্গে, কিন্তু এখন 2টো বাচ্চাকে নিয়ে একা একা ফেরানো একটু মুশকিল। তার উপর রাতও হয়েছে অনেকটা। তুই গেলে ভালোই হয়, আমারও একটু উপকার হবে, আর আজ রাতটা আমার বাড়িতে থেকে যাবে, অনেক গল্প হবে তাহলে। চল না প্লিজ। তিন্নির প্রস্তাব খুব একটা খারাপ লাগলো না ঋদ্ধির কাছে। আসলে সত্যি অনেক দিন গল্প হয় না তেমন। তিন্নির সঙ্গে থাকলে না মনটাও একটু ভালো হবে, তার ওপর মেয়েটা একা একাই বা কী করে যাবে। কথাগুলো ভেবেই তিন্নির দিকে তাকিয়ে একটু সম্মতিসূচক মাথা নাড়ালো ঋদ্ধি। বারবার করে দেয়াল ঘড়িটার দিকে তাকাচ্ছে সৌম্য। ঘড়ির কাঁটা প্রায় 9-এর ঘরে ছুঁইছে। এখনও অংশুকে নিয়ে ফেরেনি তিন্নি। সেই কোন সন্ধেবেলা ঘুরতে যাবে বলে অংশুকে সঙ্গে নিয়ে গেছে, কিন্তু এখন আসার কোনো পাত্তা নেই। কথাটা ভাবতেই একটু বিরক্তি ভরে উঠল সৌম্যর মুখটা। ওর এইসব ভাবনার ভিড়ে ওর বাড়িতেই মেইন গেটের কলিং বেলটা বেজে উঠল। অংশুকে নিয়ে তিন্নি এসেছে ব্যাপারটাতে নিশ্চিত হয়েই তাড়াতাড়ি করে দরজাটা খুলতে গেল সৌম্য। তবে গেটটা খুলতেই অপ্রত্যাশিতভাবে চিরচেনা মুখটা দেখে খানিকটা অবাক হলো সৌম্য। ঋদ্ধি এ সময় আমার বাড়িতে? মনে মনে প্রশ্নটা আসলে সেটাকে আর বহিঃপ্রকাশ করা সম্ভব হলো না, কারণ তার আগে ঋদ্ধি নিজে থেকে কয়েকটা কথা সাজিয়ে বলল। অবাক হওয়ার কিছু নেই, তোমার বাড়িতে আমি ঘুরতে আসিনি, অংশুকে দিতে এসেছি। আসলে মিষ্টি ঘুমিয়ে পড়েছে, ওকে রেখে তিন্নি আর গাড়ি থেকে নামতে পারলো না, তাই আমিই এলাম। আচ্ছা আমি আসছি তাহলে, হ্যাঁ। সৌম্যকে কিছু বলতে না দিয়ে একতরফা কথাগুলো বলে ফেলল ঋদ্ধি। কথাটা বলেই উল্টো দিকে ঘুরে চলে যেতেই কিছু একটা ভেবে আবার ঘুরে এলো। সৌম্য তখনও ওর যাওয়ার দিকে তাকিয়েছিল। জানো সৌম্যদা, অংশু না বড্ড ছোট। ওকে এই কয়েকদিন দেখে এটা বুঝেছি যে ছেলেটা বড্ড একাকিত্বে ভোগে। আসলে ছেলে মানুষ তো, এভাবে এত নিয়মমাফিক জীবনে হাঁপিয়ে উঠেছে। আমি জানি তুমি ওর খেয়াল রাখায় কোনো ত্রুটি রাখো না, কিন্তু তাও কোথাও গিয়েও বড্ড একা অনুভব করে। এই ব্যাপারটা একটু খেয়াল রেখো, এটাই কিন্তু ওর ডেভেলপমেন্টাল এজ। একাকিত্বটা একদম শ্রেয় নয়। তুই দেখবি ওকে, ওর একাকিত্বটা দূর করার দায়িত্ব নিবি। হঠাৎ করে এই কেমন যেন কিছু না ভেবেই ঋদ্ধিকে অবাক করে দিয়ে প্রশ্নটা করে বসলো সোম।
আচমকাই এরকম একটা প্রশ্নের সম্মুখীন হয়ে একটু ভ্যাবাচাকায় খেয়ে গেল ঋদ্ধি। সৌম্যর দিকে কেমন একটা ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটা। নিতে পারবি না তো? জানতাম দায়িত্ব নিতে পারবি না। কেউই দায়িত্ব নিতে চায় না। আসলে কি বলতো, তোর মতো এরকম শুভাকাঙ্ক্ষী অনেক আছে অংশুর জন্য। এই যে তুই যেমন বললি না, অংশুর একাকিত্বটা দূর করা ভীষণ দরকার, তারাও বলে। কিন্তু কি বলতো, কেউ না নিজে থেকে ওকে আগলে রাখে না। সবাই শুধু বলতে পারে রে, এগিয়ে এসে পাশে দাঁড়ানোর মতো মানুষ নেই রে। কথাটা বলেই অংশুর হাতটা ধরে ভিতরে ঘরের দিকে এগিয়ে গেল সৌম্য। ঋদ্ধি শুধু অবাক দৃষ্টিতে সৌম্যর যাওয়ার দিকে তাকিয়ে রইল। আসলেই তো সৌম্যদা ঠিকই বলেছে। সত্যি তো, অংশুকে তো সৌম্যদা একা হাতেই বড় করেছে। কেউ তো নেই ওর পাশে। কাকু কাকিমা কেউই তো অংশুর নামটাও শুনতে চায় না। কিন্তু সৌম্যদা যেটা করেছে সেটা তো কোনো অংশে ভুল নয়। ওর মতো করে অন্যের সন্তানকে নিজের হাতে মানুষ করার দায়িত্ব কজনই বা নিতে পারে। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে এগিয়ে গেল ঋদ্ধি। ঋদ্ধি চলে যেতেই ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা বিদ্রূপের রেখা ফুটে উঠল সৌম্যর মুখে। পারবি না ঋদ্ধি? তুই আর আমার পাশে দাঁড়াতে পারবি না? আমাদের হাতে হাত রেখে চলার দিন আর নেই রে। সব শেষ। সব সংযোগই ছিন্ন হয়ে গেছে। একবার জীবন সুরের তাল কেটে গেলে সেটা কি আর ছন্দে ফেরে? ফেরে না রে। ঘরে ঢুকে সঙ্গে সঙ্গে উপরে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল সৌম্য। আসলে ওই মানুষটার সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার ক্ষমতা সৌম্যর নেই। যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসি আমরা, তার চোখে সব থেকে বড় অপরাধী হওয়াটা কম কষ্টের নয়। বুকের মধ্যে থাকা শক্ত পাথরের মধ্যে বয়ে বেড়ায় যন্ত্রণাটা। যত দূর দেখা যায় ততক্ষণই ঋদ্ধির যাওয়ার দিকে তাকিয়েছিল ছেলেটা। 2 কাপ কফি নিয়ে এসে ছাদের ওপরে থাকা বেঞ্চটাতে এসে বসল তিন্নিদের বাড়ির এই ছাদটা বেশ আকর্ষণীয়। কি সুন্দর! ছাদের প্রত্যেকটা কোণায় একটা করে বসার বেঞ্চ রয়েছে। তার উপর আবার পুরো ছাদটা ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো। আজ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদের মধ্যে একটা মাদিকতার সৌন্দর্য লক্ষ্য করা যায়, নেশা ধরে যাওয়ার মতো। ওই চাঁদের দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিল ঋদ্ধি। কি যেন ভাবছিল মেয়েটা। হয়তো না মেলা অনেক এলোমেলো হিসাব মেলানোর ব্যর্থ চেষ্টা করছিল। কী রে, কফিটা ধর। ও হ্যাঁ, আর তুই কখন এলি? আমি তো খেয়ালই করিনি। সে কি করে করবে, তুমি তো তখন চাঁদ দেখায় ব্যস্ত ছিল। চাঁদের আলোটা কি সুন্দর স্নিগ্ধ, তাই না রে? ইস, এরকম স্নিগ্ধ যদি আমাদের জীবনটা হতো কতই না ভালো হতো। তাহলে কোনো কষ্টই থাকতো না তাহলে। ঋদ্ধির কথাটা শুনে একটু হাসল তিনি। ওর পাশে বসে কফির কাপে চুমুক লাগালো। তারপর মৃদু হেসে ঋদ্ধিকে উদ্দেশ্য করে কয়েকটা কথা সাজিয়ে বলল। আচ্ছা ঋদ্ধি, ওই চাঁদটার আলোটাকে যে এত সুন্দর বলা হয়, চাঁদটাতেও কিন্তু দাগে ভরপুর, ঠিক আমাদের জীবনের উত্থান পতনের কষ্টগুলোর মতন। চাঁদটাকে একবার দেখলে বোঝা যায় যে এত কলঙ্ক নিয়ে থাকলেও সে কিন্তু আলোতে পরিপূর্ণ। এই আলোতেই আমরা শান্তি অনুভব করি, স্নিগ্ধতা খুঁজে পাই। তাহলে আমরা কেন জ্বলে উঠতে পারবো না? দুঃখ কষ্ট তো জীবনের একটা অংশ, জীবন নয়। তাই এদেরকে বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। চাঁদের মতো কলঙ্ক ভুলে প্রজ্বলিত হয়ে ওঠাটাই তো কাম্য। আমাদের আশেপাশে কষ্ট পাওয়ার দুঃখ পাওয়ার অনেক পথ আছে, কিন্তু আনন্দে থাকার রাস্তাটা খুব কম। তাই কম থাকার দিকটাতেই না হয় ছুটলাম। কি জানি একদিন হয়তো আমরাই এই আনন্দ রাজ্যটাকে 1000 গুণ বেশি করে ফিরিয়ে দিতে পারবো সবার মধ্যে, ঠিক ওই জ্যোৎস্না রাতে মুখরিত করা আলোর মতন। টিনির কথাগুলো শুনে কেমন স্থির হয়ে গেল ঋদ্ধি। মেয়েটা কত সহজ করে জীবন সম্পর্কে এত সুন্দর একটা কথা বলে গেল। আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে ঋদ্ধির জন্য। বলা বাহুল্য, ঋদ্ধি নিজেই আজকে সকালটাকে নিজের মতন করে সাজাতে চেয়েছিল। তাই তো এত আয়োজন। তিন্নির শ্বশুরবাড়ির পাশেই একটা বেশ বড়সড় ফুলের বাগান রয়েছে, যেটা ওদেরই। ফুলের জিনিসটা সবসময়ের জন্য প্রিয় ঋদ্ধির কাছে। আজ তাই সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে বাগানে চলে গিয়েছিল মেয়েটা। নিজের পছন্দের কয়েকটা ফুল তুলে এনে ঘরটাকে বেশ সুন্দর করে সাজিয়েছিল। তারপর জানলার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে গুনগুন করে নিজস্ব ছন্দে কয়েকটা সুর ভেসে আসছিল ওর কণ্ঠ থেকে।
যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবেই রাত। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। ঋদ্ধির গলার গানটা তিন্নিও শুনতে পেল। বেশ ভালো লাগে ঋদ্ধির গলার গান শুনতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সবেমাত্র ভোর 6টা। তার মানে ঋদ্ধি ঘুম থেকে উঠে গেছে এত সকাল সকাল। কথাটা ভাবতেই বিছানা থেকে নেমে দাঁড়ালো তিন্নি। তারপর ধীর পায়ে ঋদ্ধির ঘরের দিকে এগিয়ে গেল। মেয়েটা এখনও গানে মগ্ন, তাই হয়তো তিন্নির উপস্থিতিটা টের পায়নি মেয়েটা। গান শেষ হতেই জানলাটার দিকে তাকিয়ে চোখটা সরিয়ে সামনের দিকে তাকাতেই তিন্নির চোখে চোখ পড়ল ঋদ্ধির। চুপচাপ ঋদ্ধির ঘরের দরজাটার সামনে দাঁড়িয়েছিল মেয়েটা। কী রে, ওখানে দাঁড়িয়ে আছিস যে? তুই কখন এসছিস বলতো? এসে আমায় ডাকবি তো? তো তোকে ডেকে যদি বিরক্ত করতাম তাহলে সকাল সকাল এত সুন্দর গানটা কি করতাম? কতদিন পর তোর গলার একটা গান শুনলাম, তাও আবার সামনাসামনি। মনটা একদম ভরে গেল রে। কী যে বলিস না, তুই কিন্তু নিজেও যথেষ্ট ভালো গান গাস। আমার মতো এই টুকটাক গায়িকার সাথে সমৃদ্ধির কোনো তুলনাই চলে না। এই তোর মনে আছে ঋদ্ধি, গানের কম্পিটিশনগুলোতে আমরা কি মজাটাই না করতাম। গান প্র্যাকটিসের পাশাপাশি কোনো প্রোগ্রামে কোন কালারের শাড়িটা পরবো, কীভাবে সাজবো, এই নিয়ে কতই না উৎসাহ ছিল আমাদের। তা আবার মনে থাকবে না? এই তারপর মাথায় ফুল লাগানো নিয়ে কি প্যানিকই না করতাম দুজন মিলে। পছন্দ মতো ফুল পাওয়া না গেলেই রীতিমতো হাত পা ছড়িয়ে কান্নাকাটি জুড়ে দিতাম। আর তাই নিয়েই দাদাভাই কি মজাটাই না করতো আমাদের দুজনকে নিয়ে। সমুদার কথা ছাড়তো, ও তো ওরকমই, সবসময় সুযোগ খুঁজতো কীভাবে আমাকে রাগানো যায়। একটা সুযোগও কি ছাড়তো নাকি রে? তোর মনে আছে দাদাভাইয়ের কথা? এতক্ষণ একটা ঘোরের মধ্যে কথাগুলো বলে ফেলেছিল ঋদ্ধি। হঠাৎ করে তিন্নির প্রশ্নে ওর ঘোর কাটল। সত্যি তো, 5 বছর আগেও তো ভেবেছিলাম যে সৌম্যদার একটা কথাও নিজের স্মৃতিতে রাখবে না। এতদিন তো এটাই খুব করে বিশ্বাস করতো যে সৌম্যদার কোনো কথা ওর সাথে কাটানো কোনো সময়ই ওর স্মৃতিতে নেই। কিন্তু তারপরেও ওই মানুষটাকে নিয়ে এতগুলো কথা বলে গেল ঋদ্ধি। সত্যি কি ওই মানুষটা ওর স্মৃতিতে নেই, নাকি স্মৃতির প্রাঙ্গণে ওর অস্তিত্ব আগের মতোই আজও প্রজ্বলিত? কী রে ঋদ্ধি, চুপ করে গেলি যে? দাদাভাইয়ের কথা, ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো তোর আজও মনে পড়ে, তাই না রে? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।